আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান, ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় কোভিড-19 নিয়ে ভাবনা। আজকে আমাদের প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই স্ক্যাভো আইভারমেকটিন 3, 6 অ্যান্ড 12 মিলিগ্রাম ট্যাবলেট। আর এই ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুপরিচিত মেডিসিন অধ্যাপক মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ, অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো ইমতিয়াজ? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনাকে ফিজিশিয়ান টোন ফেসবুক পেজে সাদর সম্ভাষণ জানাচ্ছি স্যার। স্যার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি স্যার। স্যার আপনি জানেন যে আজকে আমরা কথা বলবো কোভিড-19 নিয়ে ভাবনা, যেটা পৃথিবীতে এবং আমাদের দেশেও একটি হট টপিকস বলা যায়। মানুষ আসলে জানতে চায় কোভিড থেকে কিভাবে রক্ষা পাবে, বিকজ এখনো মানুষ কিন্তু কোভিডে আক্রান্ত হচ্ছে এবং কোভিডে আক্রান্তের সংখ্যা কিন্তু একেবারেই কমেনি যেভাবে আমরা চাচ্ছিলাম। আমরা জানি স্যার, করোনা মানে হচ্ছে ক্রাউন থেকে করোনা শব্দটির উৎপত্তি হয়েছে এবং ক্রাউনের যে উৎপত্তি বা প্রতাপ সেটা কিন্তু সারা বিশ্বে একটি ধ্বংসাত্ম চালিয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 কোটির অধিক মানুষ যারা কিনা আক্রান্ত হয়েছে এবং 8 লক্ষের অধিক মানুষ যাদেরকে আমরা হারিয়েছি। আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখনো অনেকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। স্যার প্রথমেই জানতে চাইবো যে এই কোভিডের কারণে বা করোনা ভাইরাসের কারণে এত বহু সংখ্যক মানুষের প্রাণহানি কেন হলো স্যার? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি সবার রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি। কেন এত প্রাণহানি হলো আসলে প্রথমে তো আমরা বুঝতে পারি নাই এর ট্রিটমেন্ট কি হবে। আর প্রথমে আমরা এটা সাধারণ একটা ফ্লু মনে করেছিলাম, সুতরাং আমরা প্রস্তুত ছিলাম না আমাদের দেশের কথা যদি বলি। তারপরে যখন আমরা প্রস্তুতি নিতে পারলাম তখন প্রস্তুতি নিতে একটু দেরি হলো আমাদের। ততদিনে আমাদের কিছু কিছু কাছের চেনা এবং পরিচিত অনেক অনেক মানুষই চলে গেছেন, যদিও আসলে আমরা ঠিকমতো পরিসংখ্যানটা রাখতে পারি নাই। আর এখনো কেন মানুষ মারা যাচ্ছে, আসলে কোভিড এমন একটা ভাইরাস যে ভাইরাসের সম্বন্ধে আসলে পৃথিবীর দ্বিতীয় যে ফাস্টেস্ট সুপার কম্পিউটার সামিট যেটা আমেরিকাতে আছে, সেটা দিয়ে তারা জাস্ট ইদানিং যে গবেষণা করেছে, সে গবেষণায় যে নতুন তথ্য বেরিয়ে এসছে, আসলে সেরকম যদি হয়, আসলে যদি এটা সুপার কম্পিউটারের একটা বিশ্লেষণ সেরকম যদি হয়, তাহলে আসলে আমাদের পক্ষে এই অসুখ, এই কোভিডকে ঠিকমতো ঠিকমতো ট্রিটমেন্ট করা আসলে একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার হয়ে যাচ্ছে আসলে। আর মানুষ মারা যাচ্ছে একটা কারণে, যে আপনার চিকিৎসা দেরিতে হাসপাতালে আসতেছে, দেরি করে, বা তাদের চিকিৎসা হচ্ছে, প্রথম দিকে অক্সিজেন ছিল না, অক্সিজেনের স্বল্পতার কারণে মারা গেছে। তারপর সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, তারপরে হচ্ছে হাসপাতালে যেতে দেরি করতেছে, যেহেতু মনে করছে যে না, হাসপাতালে গেলে মারা যাব, হাসপাতালে গেলে কারোর সঙ্গে দেখা হবে না। এই সমস্ত অনেকগুলো কারণেই আসলে, যদি এগুলো আমরা কাটিয়ে উঠেছি এখন, কিন্তু তারপরে এই জন্য আমরা অনেক অনেক প্রাণহানি ঘটেছে। এখন যেমন প্রাণহানি অনেকটা কমে আসছে আমাদের দেশে, যেটা পরিসংখ্যান থেকে দেখতেছি। কিন্তু তারপরেও হাসপাতালগুলো খালি তা বলা যাবে না, কেন অনেক হাসপাতালে এখন আপনি সিট পাবেন না। বেশিরভাগ হাসপাতালে, যদিও সরকারি হাসপাতাল খালি, কিন্তু প্রাইভেট হাসপাতালে কিন্তু আসলে সিট পাওয়া মুশকিল, সত্যি কথা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি যে পৃথিবীর যারা উন্নত দেশ যাদেরকে আমরা বলে থাকি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু আমরা অনেকেই ধ্বংসজ্ঞ দেখেছি, যে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের দেশে এত উন্নত ব্যবস্থা থাকার পরেও কিন্তু তারা এটাকে সাকসেসফুলি ম্যানেজ করতে পারেনি। আপনার কাছে কি মনে হয় কোথায় প্রবলেমটি ছিল স্যার? প্রবলেম যেটা আমি একটু আগে বললাম, প্রবলেম ছিল বোঝার অসুবিধা। আমরা কোন জায়গায় আঘাত হানবো। কোভিড তো এমন একটা জিনিস, মানে চোর যদি আপনার বাসায় ঢোকে, সে প্রথমে দরজা ভেঙে ঢুকে সে তছনছ সব করে ফেললো, এবং তারপরে সে চোর যদি ঘরের দরজা জানলাগুলো সব খুলে দেয় যে আরো চোর আসুক। কোভিড হচ্ছে সেরকম একটা ভাইরাস, সে প্রথমে আপনার ভিতরে ঢোকে এবং ঢোকার পরে সে অন্য দরজাগুলো খুলে দেয়, যাতে আপনার শরীরের অন্যান্য সমস্যাগুলোর জন্য, যেগুলো যদি থাকে, অথবা যদি আরো কোনো অসুবিধা, অন্য ব্যাকটেরিয়ার যে আশেপাশে থাকে, সেগুলোকে ঢোকার ব্যবস্থা করে দেয়। সেগুলোই মেন কারণ। এত কিছু আসলে একসঙ্গে একটা মানুষের শরীরে বন্ধ করা, ঠিক করা, এতগুলো পথ বন্ধ করে ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট। সেজন্য আসলে মানুষ মারা গেছে বুঝতে। আর যারা মারা গেছে তারা বেশিরভাগই প্রথম দিকে ছিল বয়স্ক, যদিও এখন কম বয়স্করা এফেক্টেড হচ্ছে বেশি। আর বয়স্কদের তো অনেক কোমরবিড কন্ডিশন থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর ইসকেমিক হার্ট ডিজিজ। এগুলোর জন্য আসলে সবকিছু মিলায় কোন ট্রিটমেন্ট দিব, কোন ট্রিটমেন্ট দিব না, কার রক্ত জমাট বেঁধে যাচ্ছে,
কার রক্ত তরল হয়ে যাচ্ছে, সবকিছু মিলায় আসলে আমার মনে হয় এই প্রাণহানিগুলো ঘটেছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, কথা হচ্ছিল অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যারের সাথে। আমরা কথা বলছিলাম কোভিড-19 নিয়ে ভাবনা। যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই স্ক্যাভো আইভারমেকটিন। আপনাদের যদি কোভিড সংক্রান্ত কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, আপনারা আমাদের কমেন্ট বক্সে আমাদের কোশ্চেনগুলো জানান। আমরা আমাদের বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্যার, যেটা বলছিলেন যে অনেকের রক্ত তরল হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের সাসপেক্টেড পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এটা আসলে খুব ভালনারেবল হয়ে যায়। এক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনার জন্য অ্যাডভাইসটা কি হবে স্যার? তাদের ক্ষেত্রে যদি এরকম আসলে ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক বা হার্টের রোগী যারা কোভিড ধরা পড়ছে বা কোভিডের সিমটম দেখা দিচ্ছে, তারা আসলে প্রথম দিকেই যেন টেস্টটা করে, পরীক্ষাটা করা জরুরি। পরীক্ষা না করলে ওষুধ দেওয়া সম্ভব না। পরীক্ষা না, যদিও এটা কোনো আসলে চিকিৎসা নাই ওইভাবে, আমরা এখনো ওইভাবে কোভিডের জন্য কোনো রিকগনাইজ চিকিৎসা এখন আমরা পাই নাই। যদি প্রথম থেকেই আরো কিছু আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো, যেমন যে সমস্ত ওষুধগুলো দিলে আমরা যে সাইটোকাইন স্টর্ম যে বন্ধ করতে পারি, প্রতিহত করতে পারি, বা স্টেরয়েড যে লাংসের মধ্যে কি বলে যে সাইটোকাইন স্টর্ম হয় লাংসে যে এআরডিএস হয়, যেগুলো বন্ধ করতে পারি, সেই ওষুধগুলো যদি আমরা আগে থেকে দিতে না পারি, তাহলে আসলে দেরি হয়ে গেলে আসলে আর তখন রোগীকে ফেরায় নিয়ে আসা মুশকিল। তখন অক্সিজেন ঠেলে, মেশিন দিয়ে যদি অক্সিজেন ঠেলা হয়, তাহলে জেলির মধ্যে অক্সিজেন যেমন ঢোকানো যাবে না ঠেলে, ঠিক সেই অবস্থা লাংসের হয়ে যায়। সুতরাং এই সমস্ত রোগীগুলোকে আসলে আমি বা রোগীদেরকে আমি জ্ঞাতার্থে আমি বলি যে বয়স যাই হোক, যদি একটু কোভিডের সমস্যা থাকে এবং তার কোভিড পজিটিভ হয়, হার্টের সমস্যা থাকে বা লাংসের সমস্যা থাকে আগে থেকে, তারা যেন অবশ্যই প্রথমেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে বা হাসপাতালে যাওয়ার চিন্তা ভাবনাটা মাথার মধ্যে রাখেন। স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। বিশেষ করে যারা আমরা জানি যে করোনাটা ফুসফুসীয় ভাইরাস এবং ফুসফুসকে প্রথম আক্রান্ত করে ফেলে, বিশেষ করে যাদের সিওপিডি প্রবলেম আছে বা এমফাইসেমার প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আমরা জানি যে অ্যালভিওলাগুলো অলমোস্ট ড্যামেজ হয়েই থাকে। বাট কোভিডের কারণে এটা রিস্কটা কি আরো বেশি বেড়ে যায়? কোভিডের কারণে রিস্ক অবশ্যই আরো বেড়ে যায়, কারণ যে অ্যালভিওলাস অলরেডি ড্যামেজ, যে অ্যালভিওলাসে অক্সিজেন যায় না, সেই অ্যালভিওলাস যদি এখন নতুন করে আবার আপনার ফ্লুইড জমে, ফ্লুইড গুলো হাইলোরিক অ্যাসিড জমে শক্ত হয়ে যায়, তাহলে তো তার অক্সিজেন আরো যাবে না। সুতরাং তাদের জন্য আসলে বেশি ডেঞ্জারাস প্রথম থেকে। ওকে, এই ক্ষেত্রে এখন যারা সিওপিডিতে আক্রান্ত আছে স্যার, তাদের জন্য সাজেশনটা কি হবে? তারা আসলে ম্যানেজটা করবে কিভাবে? সিওপিডি যারা আক্রান্ত আছে তাদের মেইন জিনিস হচ্ছে তাদের ওষুধ, যারা যে ইনহেলার যারা নিচ্ছে সেই ইনহেলার তারা নিবে, তারা মাস্ক অবশ্যই পরবে, বাসা থেকে বার হলে সাবধানে থাকতে হবে, এবং তারা মানে তাদের যে বাৎসরিক টিকা যেগুলো নেওয়ার কথা সেই টিকাগুলো তারা নিয়ে নেবে, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার টিকা। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন যে এই যে এআরডিএস একটা সিম্পটম ডেভেলপ করে এই কোভিড এর কারণে, এটা আমরা সার্স এবং মার্সেও কিছুটা দেখেছিলাম, বা সার্স এবং মার্সের চেয়েও কেন এই কোভিডটাকে এত বেশি ফ্যাটাল বা এত বেশি ভয়ঙ্কর বলা হচ্ছে স্যার? এই ব্যাপারে স্যার যদি একটু বলতেন। সার্স এবং মার্স যে ভাইরাস দুটো, তারা এই কোভিড এর মতোই, ওখানেও একই জিনিস হয়েছে, সাইটোকাইন স্টর্ম হয়েছে, ওখানেও ব্র্যাডিকাইনিন স্টর্ম হয়েছে, কিন্তু সার্স এবং মার্স আসলে প্যান্ডেমিক হিসেবে পুরো পৃথিবীতে ছড়ায় পড়েনি, তার আগে তারা কন্টেন্ট হয়ে গেছিল। সুতরাং কোভিড তারা যদি ছড়ায় পড়তো, তাহলে তারাও কোভিড এর মতো একই অবস্থায় পুরো পৃথিবীতে করতো, সেটা আমরা কন্টেন্ট করতে পেরেছিলাম, সে সময় ওষুধটা ছড়ায় নাই। আর কোভিড-19 কে আমরা সার্স এবং মার্সের মতো একই গোত্রের ভাইরাস, কিন্তু সার্স এবং মার্সের মতো এটা যেহেতু ছড়ায় পড়ে গেছে, মানে আমরা কন্টেন্ট করতে পারি নাই, সেই জন্য এটাকে আসলে আমরা মানে বেশি গুরুতর হিসেবে দেখতে পাচ্ছি। ওকে স্যার, এই যে সার্স এবং মার্সে ওরকম প্রাণহানি আমরা দেখিনি, বাট কোভিড আমরা হিউজ প্রাণহানি দেখছি। এইটার আসলে মানে লজিক্যাল কোনো কজ কি এখন পর্যন্ত সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন? এই যে আপনি বলছেন সাইটোকাইন স্টর্ম হচ্ছে, ইন্টারলিউকিন 6 এর ডিপোজিশন অনেক বেশি বেড়ে যাচ্ছে, ফ্লুইড লিকেজ হচ্ছে, এইটার আসলে মানে প্যাথোফিজিওলজি বা কারণটা কি স্যার একটু বলা যাবে? এটার প্যাথোফিজিওলজি যেটা আমি বলছিলাম প্রথমে, যে সুপার কম্পিউটার যেটা সামিট দিয়ে যেটা ওরা বার করেছে, সেটা হচ্ছে আসলে ব্র্যাডিকাইনিন, এবং এই ব্র্যাডিকাইনিনটা আসলে is a part of the renin angiotensin system. এখন কোভিড ভাইরাস has affinity for ACE2, ACE receptor, angiotensin converting enzyme receptor। এই রিসেপ্টরটা আছে নাকের মধ্যে, যে নাকের মধ্যে দিয়ে ভাইরাসটা প্রথমে ঢুকে it goes to the heart, the kidneys and the intestine, এবং হার্ট, কিডনি এবং ইন্টেস্টাইনে গিয়ে what they do, তারা সেখানে বসে থাকে না, তখন অন্যান্য যে সমস্ত জায়গার মধ্যে ধরেন আপনার এইস রিসেপ্টর আছে, ACE রিসেপ্টর গুলো আছে, অন্য যেগুলো রিসেপ্টর গুলো ডাউন রেগুলেটেড থাকে,
সেই রিসেপ্টরগুলো যেমন লাংসে খুব রেগুলেটর, এই রিসেপ্টরগুলো ডাউন রেগুলেটেড থাকে, এই রিসেপ্টরগুলোকে সব জায়গায় আপ রেগুলেটেড করতে থাকে। যখনই আপ রেগুলেটেড করে তখনই ব্র্যাডিকাইনিন সিক্রেশন, এবং ব্র্যাডিকাইনিন যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার ব্র্যাডিকাইনিন স্টর্মটা তখন তৈরি হয়। ব্র্যাডিকাইনিন স্টর্মটা হচ্ছে এসি ইনহিবিটর দিয়ে আমাদের যে জিনিসগুলো হয়, যে কাজগুলো হয়, সেটাকেই বিশাল আকারে শরীরের মধ্যে প্রকাশ করতে পারে। যেমন শুকনা কাশি শুরু হয়, যদি হাইপোটেনশন হয়, এবং তখন হাইলোরিনিক অ্যাসিড সিক্রেশন হয় লাংসের মধ্যে, এবং ফ্লুইড লিকেজ হতে থাকে। ব্র্যাডিকাইনিন কজ ফ্লুইড লিকেজ এবং ভাস্কুলার লিক হয়। এই সবগুলো বেসিক্যালি কজ বাই ব্র্যাডিকাইনিন। দিস ইজ দ্য লেটেস্ট থিওরি। এর আগে সাইটোকাইনের কথা বলছিল, হয়তো সাইটোকাইনও কিছুটা কাজ করে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সবকিছুর সঙ্গে মেলে, দ্যাট ইজ ব্র্যাডিকাইনিন, যেটা H2 রিসেপ্টরের মাধ্যমে কোভিড ভাইরাস বাড়ায় ফেলে শরীরের মধ্যে। স্যার, এই কোভিড ভাইরাস কি মানে কন্টিনিউয়াস মাল্টিপ্লিকেশন করে সেপ্টিসিমিয়ার হওয়ার ঝুঁকি কি আছে? সেপ্টিসিমিয়া তো আসলে ব্যাকটেরিয়া দিয়ে হয়। কোভিড ভাইরাস যখন ব্র্যাডিকাইনিন স্টর্ম করে, ভাস্কুলার লিকেজ করে, তখন বডির এমনি ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি যখন কমে যাবে তখন সার্টেনলি দেয়ার ইজ এ গুড চান্স অফ ব্যাকটেরিয়া টু এন্টার, এবং ব্যাকটেরিয়া ঢুকলে তখন সেপ্টিসিমিয়া হবে। ওকে, এই ক্ষেত্রে স্যার যদি কেউ অ্যান্টিবায়োটিক ইউজ করতে চায় তাহলে কি অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে? মানে অ্যান্টিবায়োটিক ইউজ করার কয়েকটা জিনিস আমরা দেখি, তার মধ্যে একটা হচ্ছে প্রোক্যালসিটোনিন। প্রোক্যালসিটোনিনের সাথে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা ভাইরাল হিসেবে ধরি। আর একটা সিআরপি দেখি। সিআরপি যদি আমাদের আসলে সে বেড়ে যায় আর মোর দেন 50, তাহলে আমরা মোটামুটি ধরে রাখি যে মোস্ট লাইকলি দেয়ার ইজ এ গুড চান্স অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর 100-র বেশি হলে তো আমরা মোটামুটি রেডি, মানে উই আর শিওর যে মোস্ট লাইকলি সেপ্টিসেমিক শক বা হোয়াট এভার ইজ হ্যাপেনিং। তো সিআরপিটা বাড়তে থাকলে আসলে আমরা অ্যান্টিবায়োটিক দেই, এবং অ্যান্টিবায়োটিক না দিয়ে আসলে কোনো উপায় থাকে না। যেহেতু স্যার এখন পর্যন্ত আমরা জানি কোভিডের আসলে ওরকম ভাবে ট্রিটমেন্ট নেই, বিভিন্নভাবে যেহেতু কোনো ট্রিটমেন্ট অপশন নেই, অনেকভাবে অনেক কিছু দিয়েই কিন্তু পেশেন্টকে ম্যানেজ করতে হয়, এবং আমরা জানি যে 80% কেসেই পেশেন্ট এমনি ভালো হয়ে যায়। এই মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল, এই ক্লাসিফিকেশনটা যদি স্যার একটু ব্যাখ্যা করতেন। মানে একটা তো অ্যাসিমটোমেটিক, যাদের কোনো সিমটম নাই তার এমনি ভালো হয়ে যায়। মাইল্ড হচ্ছে একটু জ্বর, 1-2 দিন জ্বর, গলা ব্যথা বা একটু পেট খারাপ হলো, তারপর তারা ভালো হয়ে গেল, 8-10 দিনের মধ্যে তার নেগেটিভ হয়ে গেল। মডারেট রুগী যাদের অক্সিজেন স্যাচুরেশন মাইল্ড সিমটমগুলো থাকবে, তার সঙ্গে তাদের হয়তো সামান্য অক্সিজেন স্যাচুরেশন কমবে। আর সিভিয়ার হচ্ছে যাদের অক্সিজেন স্যাচুরেশন লেস দেন 93% চলে যাবে, তারা দে আর দ্য সিভিয়ার কেসেস। এন্ড ক্রিটিক্যাল কেস হচ্ছে যাদেরকে হাই ফ্লো অক্সিজেন দিয়ে হাসপাতালে রাখতে হচ্ছে বা আইসিইউ অ্যাডমিশন দিতে হচ্ছে। আমাদের দেশে কি স্যার হাই ফ্লো অক্সিজেনের মানে ফ্যাসিলিটি কি অ্যাভেলেবেল? হ্যাঁ, প্রথমে ছিল না, এখন অ্যাভেলেবেল। এখন সব হাসপাতালে মোটামুটি আছে, এবং সব হাসপাতালে ইউজ করা হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, যেটা জানতে চাচ্ছিলাম যে অনেকে, বিশেষ করে আমি এফডিএ তে দেখছিলাম যে অ্যাভারমেকটিনকে তারা অ্যান্টিপ্যারাসাইটিক হিসাবে তারা অ্যাপ্রুভাল দিয়েছে, যেটা রেপ্লিকেশনের ক্ষেত্রে রেপ্লিকেশন কমাতে হেল্প করে, এবং অনেকগুলো আর্টিকেলও এসেছে। বিশেষ করে আমরা যদি মেলবোর্নের কথা বলি, মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটির কথা বলি, তারও একটা ভালো স্টাডি পেয়েছে। এই ক্ষেত্রে আইভারমেকটিনের আসলে রোলটা কি স্যার এই কোভিড এর ক্ষেত্রে? আইভারমেকটিনের রোল হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে এটার রোল। যদি প্রাথমিক পর্যায়ে উপসর্গ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট করার পরপর যদি আমরা আইভারমেকটিন দিতে পারি, উইদিন 48 আওয়ার্স এটা ভাইরাল রেপ্লিকেশন বা ভাইরাল লোডটা কমায় দেয়। হ্যাঁ, পরে যদি দেওয়া হয়, আসলে পরে আসলে আইভারমেকটিন কাজ করে কিনা এটা নিয়ে আমরাও জানি না, কেউই জানে না। হ্যাঁ, সো আইভারমেকটিন রোল হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে যদি আইভারমেকটিন দেওয়া যায়, উইদিন 48 আওয়ার্স, 56 আওয়ার্স, 72 আওয়ার্স ভাইরাল লোডটা কমে যাবে। আইভারমেকটিনের ডোজটা নিয়ে আসলে আমাদের এখনো ট্রায়াল লাগবে, ট্রায়াল করতে হবে কত ডোজ লাগবে। ল্যাবে যে ডোজ ইউজ করা হয়েছিল সেই ডোজ মানুষের দেওয়া যাবে কিনা, দ্যাট ওয়াজ এ মেগা ডোজ। হ্যাঁ, সেই ডোজ আমাদের শরীরে দেওয়া যাবে কিনা, বা সেটা লাংসে গিয়ে কতটুকু থাকবে, টিস্যু কনসেন্ট্রেশন কি হবে। তো দোজ থিংস আর অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর দ্য ট্রায়াল। কয়েকটা ট্রায়ালই হচ্ছে পৃথিবীতে, বেশ কয়েকটা ট্রায়াল, 16টা না 18টা ট্রায়াল হচ্ছে। এখন ওই ডোজটা ঠিক করতে হবে। ডোজটা ঠিক করতে পারলে হয়তো আইভারমেকটিনকে প্রোফাইল্যাকটিক হিসেবে ইউজ করা যাবে তখন। ওকে, এক্সিলেন্ট স্যার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক তারেক রহমান স্যারের কাছ থেকে কোভিড-19 নিয়ে ভাবনা। স্যার কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল, এবং 80% পেশেন্টের কিন্তু আসলে খুব বেশি সিমটম থাকে না, তারা বাসাতেই ট্রিটমেন্ট নিতে পারে, এবং সেই ক্ষেত্রে তারা যদি পজিটিভ থাকে, ওই ক্ষেত্রে যদি আইভারমেকটিন ইউজ করা যায়, এখন পর্যন্ত ডোজটা কনফার্ম না, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, বিকজ ভাইরাল লোডটা কমাতে সাহায্য করে। স্যার, ডেল্টা ফার্মার একটা ওষুধ যেটা স্ক্যাবো, এবং খুব বিশ্বব্যাপী বলতে পারেন বা বাংলাদেশেও বলতে পারেন খুবই প্রচলিত একটি ওষুধ, যেটা 6 মিলিগ্রাম অনলি 5 টাকা স্যার, এবং খুবই সাধারণ মানুষের বা সবার মানুষের নাগালের ভিতরে স্যার।
এই সম্পর্কে স্যার আপনার বক্তব্য কি স্যার? স্ক্যাবোর সম্বন্ধে বক্তব্য, স্ক্যাবো তো আমরা সবাই ইউজ করছি বাংলাদেশ অনেক আগে থেকেই, ফর স্ক্যাবিস অ্যান্ড হিউম্যান হেড লাইস আমরা ইউজ করছি সবসময়। তো স্ক্যাবো যেহেতু অ্যাভেলেবেল, যখন কোভিড এর ব্যাপারে যখন মোনাসের আর্টিকেলটা আসলো তখন স্ক্যাবো বাজারে পাওয়া যাচ্ছিল না আসলে। আমরা যখন বাংলাদেশ মেডিকেলে দিব তখন আই হ্যাড টু প্রকিউর স্ক্যাবো ফ্রম মানে ডিফারেন্ট এরিয়াজ, মফস্বল থেকে আনতে হয়েছিল স্ক্যাবো যে রোগীদেরকে খাওয়াবো। হ্যাঁ, তো সেই সময় ঢাকায় স্ক্যাবো ছিল না, তো পরে স্ক্যাবো আবার ওরা বানানো শুরু করলো। স্ক্যাবো আমরা যাদেরকে দিয়েছিলাম তারা আসলে এবার most of them were mildly symptomatic and some were asymptomatic, তারা পজিটিভ ছিল। তো তাদেরকে যখন আমরা দিলাম এবং তাদের দিয়ে যখন আমরা নেগেটিভ দেখলাম যে 4 দিন, মিনিমাম 4 দিন, আর যারা টেস্ট করতে পারেনি তাদের 14 দিন পর্যন্ত যখন টেস্ট করেছে সরকারি নিয়মে নেগেটিভ হয়ে গেছে, এবং তারা কেউই আর প্রোগ্রেস করে নাই, মাইল্ড থেকে তারা কেউ যায় না। আর হতে পারে 80%-এর মধ্যে তারা ছিল, কিন্তু 60 জনের মধ্যে যদি আপনি ধরেন 80%-এর মধ্যে 20% তো খারাপ হওয়ার কথা, কিন্তু 20% তো খারাপ হয়নি আর কি। So that was the observation of my studies at that time, যে আমরা, আর আমি যে 100টা কেসের কথা পরে লিখেছি বিসিপিএস যে জার্নালে, যেটা কেসটা প্রকাশ করেছি, সেখানেও আমাদের মাত্র দুজন রোগী মাত্র আইসিইউতে যেতে হয়েছিল। সুতরাং আই থিঙ্ক দ্যাট ওনাস ইজ অন দ্য ডক্টর অ্যাকচুয়ালি, যে কোন সময়টা আইভারমেকটিন দিব। কারণ আইভারমেকটিন যে কাজ করবে কি করবে না, আমরা পেয়েছি কাজ করে, নেগেটিভ হয়। এখন এটা আরো ট্রায়াল লাগবে সত্যি কথায়। এটা আসলে যেহেতু এটা কোনো সাইড এফেক্ট নাই, এটা এফডিএ অ্যাপ্রুভড এবং বাংলাদেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে অ্যাপ্রুভ, সেজন্য ওষুধটা আমরা যে ডোজে সবসময় দেওয়া হয় সেই ডোজে আমরা দিয়েছি, আমরা সাহস করেছি, আমরা বেশি ডোজ দিই নেই কখনো। এবং এই পর্যন্ত আমরা যাদেরকে দিয়েছি এই পর্যন্ত আমরা একটা ডোজেরও কোনো সাইড এফেক্ট পাইনি। সো স্ক্যাবো আমরা ইউজ করেছি, স্ক্যাবো আমরা হয়তো আরো ইউজ করবো। সামনে আমাদের একটা স্টাডি প্রোটোকল রেডি করা হয়েছে, ডিএমআরসি অ্যাপ্রুভ। এই স্টাডিটা আমরা শুরু করবো সামনে, হয়তো নেক্সট উইক থেকে শুরু করবো। তো সেই স্টাডিতে আমরা ইউজ করবো আইভারমেকটিন, এবং দেখি আল্লাহ তাআলা কি রাখেন রেজাল্ট। ইনশাআল্লাহ আমরাও চাই যে এত অল্প টাকায় 5 টাকায় 6 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যাচ্ছে, কারণ কোভিড এর ট্রিটমেন্ট কিন্তু আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। যদি মানুষ মডারেট থেকে সিভিয়ার হয়ে যায়, আসলে আইসিইউ ম্যানেজ করা, হাই ফ্লো অক্সিজেনের ম্যানেজ করা, এটা আসলেই ডিফিকাল্ট, এবং সবার পক্ষে এটা অ্যাফোর্ড করাটাও ভেরি ডিফিকাল্ট। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা এমনিতেই কোভিড এর সময় খারাপ হয়ে গিয়েছে, অনেকেই চাকরি হারাচ্ছে, অনেকের ব্যবসা পাতি এখনো বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, অনেক জায়গাগুলো বন্ধ হয়ে আছে, এখনো অনেকে ব্যবসা পাতি শুরুই করতে পারেনি। সেক্ষেত্রে ডেফিনেটলি স্ক্যাবো একটা আশীর্বাদ স্বরূপ আমাদের এই মেডিকেল সায়েন্সের জন্য এবং আমাদের ট্রিটমেন্ট অপশনের জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক যারা এখন জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে আমাদের কথা বলছি আমাদের খুবই সুপরিচিত মেডিসিন বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান মেডিসিন বাংলাদেশ মেডিকেল কলেজ অধ্যাপক তারিক আলম স্যার আমাদের সাথে আছেন। কথা হচ্ছে কোভিড-19 নিয়ে ভাবনা। আজকে আমাদের প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই স্ক্যাবো আইভারমেকটিন 3, 6 and 12 মিলিগ্রাম ট্যাবলেট। স্যার অনেকেই আপনাকে শুভকামনা জানিয়েছেন, দর্শকরা আমরা একটু ছোট করে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। সবুজ মিয়া ওয়েলকাম জানিয়েছেন স্যার আপনাকে, ইস্তিয়াক মজুমদার ধন্যবাদ জানিয়েছেন, মোখলেসুর রহমান ওয়াচিং, তপন শিকদার স্যার আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আনিসুর রহমান কাউসার বলেছেন ধন্যবাদ স্যার বাংলাদেশের করোনা চিকিৎসায় মানুষের মাঝে আশার আলো তৈরি করার জন্য। সাইফুল ইসলাম বলেছেন স্যার কোভিড সিন্ড্রোমে জ্বর কাশি হলেই মানুষ অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এতে উপকার আর ক্ষতি কি হবে? কোভিড সিন্ড্রোমে জ্বর কাশি হলে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অ্যান্টিবায়োটিক ডাক্তাররা নিশ্চয়ই নিজে নিজে না খাওয়াই ভালো। ডাক্তারের সঙ্গে কথা বলে যদি ডাক্তার সাহেবরা মনে করেন তাহলে দিবেন আর কি। আর অ্যান্টিবায়োটিক অন্য সময় অ্যান্টিবায়োটিকের যে ক্ষতি যে লাভ, এখানেও একই কথা, না জেনে শুনে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক হবে না। প্রিয় দর্শক, সাইফুল ইসলাম আপনার জন্য বলা হচ্ছে যে আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের মাধ্যমে আপনি অ্যান্টিবায়োটিক গুলো খাবেন। অনিয়মিত বা অযথা অ্যান্টিবায়োটিকের জুডিশিয়াল ইউজ যদি আমরা করতে না পারি, এটা কিন্তু ক্ষতির চেয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, বিকজ অ্যান্টিবায়োটিক কিন্তু রেজিস্ট্যান্স করলে কিন্তু এটা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আপনার জন্য। অতএব অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন, রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করবেন, সেটা কোভিড হোক বা না হোক। স্যার আনিসুর রহমান কাউসার বলছিলেন স্যার কোভিড-19 এবং কোভিড-19 এর প্রোফাইলেক্সিস হিসাবে আইভারমেকটিনের ডোজিং গাইডলাইন জানিয়ে উপকৃত করবেন। এটাতে আসলে এখনো রিসার্চ চলছে এটা নিয়ে, সুতরাং আসলে এটা এখনো বলা মুশকিল, সুতরাং এটা আমি আপনাকে এখন সঠিকভাবে বলতে পারবো না। আসলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে এটা। যে আনিসুর রহমান কাউসার, এটা এখনো ট্রায়ালের মধ্যে আছে, এখন আমরা আসলে অনলাইনে এটা আসলে বলাটাও ডিফিকাল্ট। স্যার ধন্যবাদ আপনার প্রশ্ন অ্যান্সারের জন্য। গণের বিশ্বাস, থ্যাংক ইউ স্যার। জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ স্যার ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন করোনা ট্রিটমেন্ট বাই আইভারমেকটিন স্ক্যাবো। জি এম শাহানুল মুকুল, ভেরি নাইস। মোখলেসুর রহমান ওয়াচিং,
Kumar Sanjan, many thanks sir. Shamim Hassan, thanks sir. Time demanding discussion, সানোয়ারা ইরানি দেখছেন। মোহাম্মদ ইমরান হোসেন, ধন্যবাদ স্যার। স্যার এই কোভিডের মধ্যে আপনি রোজার সময় আক্রান্ত হয়ে আবার এখনো আক্রান্ত হলাম, সেই সিমটমস এখন জ্বর এতটাই তীব্র যে প্রথম দিকে অ্যান্টিবায়োটিক খেতে হলো, এখন কমেছে কিন্তু শরীর দুর্বল, গলা ব্যথা, কাশি আছে, এখন আমি কি করব? আপনি এখন আবার টেস্ট করবেন, টেস্ট করতে হবে। টেস্ট না করে তো বলা মুশকিল যে আসলে যে আপনি আক্রান্ত হচ্ছেন কেন। এটা অন্য আরেকটা ফ্লু ঢাকায় চলছে এখন, হ্যাঁ, সুতরাং ইট কুড বি দ্যাট ফ্লু অলসো। সুতরাং কোভিডের টেস্ট না করে বলা মুশকিল যে আপনার আবার হলো কিনা। যদি আপনার আবার হয় তাহলে আপনি দয়া করে ডিজি হেলথ বা IDCR এর যোগাযোগ করবেন, কারণ সেকেন্ড টাইম এফেক্টেড রোগীদের আমাদের জানা দরকার, আমাদের সরকারের জানা দরকার। ইমরান হোসেন, যদি আপনার এই সিমটম গুলো থেকে থাকে অবশ্যই এখনই একটা টেস্ট করে ফেলেন, কোভিড টেস্ট করে ফেলেন। এখন সব জায়গায় কোভিড টেস্ট হচ্ছে এবং অবশ্যই কিন্তু এটাকে টেস্ট করে বুঝতে হবে যে আসলে কি প্রবলেম হচ্ছে। বাপ্পি হক জানতে চেয়েছেন, রিসেন্টলি নিউজ পেপার আসছে করোনা তার চরিত্র পরিবর্তন করছে, এটা কি স্যার আরো খারাপ হতে পারে কিনা? এটা তো বলা মুশকিল, করোনা ভাইরাসের মিউটেশন হচ্ছে, আমরা আশা করছি না যে আর এর চেয়ে খারাপ হবে। কারণ এর চেয়ে আর খারাপ হওয়ার কারণটা তো আসলে আমাদের হাতে আমার মনে হচ্ছে, কারণ আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের মুখে এখন মাস্ক নাই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেছি না। তো আমাদের যদি নিয়ম মতো আমরা না চলি তাহলে দের ইজ এ গুড চান্স করোনা আরো লোককে বেশি লোককে এফেক্ট করবে। যত বেশি লোককে এফেক্ট করবে তত বেশি হতাহতের সংখ্যা হওয়ার চান্স বেশি, আর যত কম লোক এফেক্টেড হবে হতাহতের সংখ্যা কম। কারণ আমাদেরও নিজস্ব নিয়মগুলো আসলে মানতে হবে, আরো কিছুদিন মানতে হবে আর কি, টিকা না আসা পর্যন্ত। আচ্ছা, যেহেতু ভ্যাকসিনেশন কথা আসলো, ভ্যাকসিনেশন আসলে আমরা কি মানে যেটা আমি লাস্ট আপডেট যদি বলি, WHO যেটা বলছে যে আগামী বছরের মাঝামাঝি জুনের দিকে 2021 এর জুনের দিকে পাওয়া যাবে। স্যার আপনার কাছে আপডেটটা কি, ভ্যাকসিনেশনটা আসলে আমরা কবে থেকে পেতে পারি? আমরা যেটুকু জানি ফেজ 3 ট্রায়াল তো চলছে, আর ICTDRD যদি চাইনিজ ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল করে, বা ভ্যাকসিনকো যেটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে একটা যে চুক্তি করেছে, সেই ট্রায়ালও যদি বাংলাদেশে শুরু হয় বা ইন্ডিয়াতে শুরু হয়, তাহলে তো অ্যাটলিস্ট ফেজ 3 ট্রায়ালের 3 থেকে 4 মাস লাগবে। 3 থেকে 4 মাসের মধ্যে ওয়েট করার পরে প্রোডাকশন ওই জানুয়ারি ফেব্রুয়ারির আগে বোধহয় আমরা কোনো দেশ থেকে, চায়না রাশিয়া যাই বলে, আমরা হয়তো পাবো না, আমাদের ওয়েট করতেই হবে। স্যার এই ফেজ 3 ট্রায়ালের পরে ইফেক্টিভিটি এবং এটা আসলে সেফ কিনা, এটার জন্য তো হিউম্যান ট্রায়ালটা এখন বোধহয় চলছে। রাশিয়ার যদি আমরা স্পুটনিক 5 বলি, এটা অলরেডি ওরা শুরু করে দিয়েছে। এটার রেজাল্ট আমরা কতদিনের মধ্যে পেতে পারি বলে আপনি ধারণা করছেন? রাশিয়ানরা তো আশা করছে 2 মাসের মধ্যে পেয়ে যাবে, কিন্তু আসলে পুরো পৃথিবী আসলে আমরা যেটা জানি সায়েন্টিফিক্যালি, ইউ হ্যাভ টু ওয়েট অ্যাট লিস্ট 4 to 5 মান্থস। এই স্যার এই সবগুলো কোম্পানির ভ্যাকসিন গুলোর সেম ইফেক্টিভিটি কিনা, এইটা আসলে বোঝার কোনো ওয়ে আছে? এটা তো ট্রায়ালের পেপার যখন বের হবে তখন আপনার কম্পেয়ার করে। ল্যান্সেটে ওরা বের করেছে স্পুটনিক 5, ল্যান্সেটে যেটা বের করেছে যে ওরা ফেজ 3 ট্রায়ালটাই কমপ্লিট করেছে। বাট রাশিয়ার ট্রায়ালটা নিয়ে সারা পৃথিবীতে একটু ধূম্রজাল আছে বলেই আমরা জানি। স্যার এই ব্যাপারে আপনার মতামত কি স্যার? যেটা একটু আর্লি করে ফেলেছে এরকম ধারণা করা হচ্ছে। রাইট, হ্যাঁ, মানে বলছে আর আর্লি কোত্থেকে পারলো, আর কি আর্লি কেমন করে করলো, সেখানে পুরো পৃথিবী পারলো না। সেখানে মানুষ পারতেই পারে, এমন করতেই পারে। আসলে এফেক্টিভিটিটা কি, কতটুকু অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা আসলে আসলে যাচাই বাছাইয়ের ব্যাপার। WHO আই থিঙ্ক যাচাই বাছাই করে মোস্ট লাইকলি রেকগনিশন দিবে। এটা তো আমাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে আমাদের সম্ভব না এগুলো কিছু বলা, সত্যি কথা। মোস্তফা কামাল, আপনাকে স্যার ধন্যবাদ জানিয়েছেন, থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ ইমরান হোসেন, জি স্যার অসংখ্য ধন্যবাদ। শামীম হোসেন, ভেরি এক্সাইটিং প্রোগ্রাম। সবুজ মিয়া, স্যার আমি জুন মাসে কোভিড-19 পজিটিভ ছিলাম, পরে নেগেটিভ হই, আবার 2 বার কোভিড-19 হওয়ার সেকেন্ড বার কোভিড-19 হওয়ার সম্ভাবনা কেমন? সম্ভাবনা কম, খুবই কম। যেন আমরা একটাই মাত্র কেস শুনেছি, হংকং এ হয়েছে সেকেন্ড টাইম কোভিড, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু সে আসলে। এখন পর্যন্ত আমরা এই 1 বছরও হয়নি এই ভাইরাসটা পৃথিবীতে এসছে, সুতরাং এই ভাইরাসটার সম্বন্ধে আসলে আমরা বড় কিছু মানে মানে গর্ব ভরে বা সতর্ক ঘোষণা করতে পারবো না, যেটা এইটাই হবে, এটি হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেটা হচ্ছে অনেকেই শুনে দেখি যে তার সিমটম নেই, বাট সে কোভিড পজিটিভ, আবার অনেকেরই সিমটম আছে, দেখা যাচ্ছে সে কোভিড নেগেটিভ এবং 2 বার টেস্ট করার পরেও কোভিড নেগেটিভ এসছে। এই যে আরটিপিসিআর এরকম আচরণ, এটাকে স্যার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে ডিপেন্ডস অন দ্য ওয়ে অফ, মানে অনেকগুলো ব্যাপার আছে ফলস নেগেটিভের। স্যাম্পল কালেকশনের ব্যাপারটাই মেইন জরুরি। আসলে স্যাম্পল কালেকশন যদি ফল্টি হয় তাহলে আপনার ফলস নেগেটিভ আসতেই পারে। সেটা কিছু কিছু রোগী আমরা পেয়েছি যারা
আলটিমেটলি মারাই গেছে এরকম রোগী আইসিইউতে, যাদের পঞ্চমবার চতুর্থবারে পজিটিভ এসছে তাদেরকে। সুতরাং আসলে ভেরি ডিফিকাল্ট আসলে, একটা কণাও যদি না থাকে ডিএনএ, তাহলে কখনোই আরটিপিসিআর পজিটিভ আসবে না। সেক্ষেত্রে সিমটম কি কি আমরা প্রধান মানে মানে ইম্পর্টেন্স দিব, এমফাসিস দিব সিমটমটাকে? এমনি সিমটমকে এমফাসিস দিব, আর আমরা যেটা আসলে মোটামুটি মাচ মোর সেন্সিটিভ, দ্যাট ইজ এন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। ওকে। হ্যাঁ, এখন যদি রোগীর শ্বাসকষ্ট হয় তাহলে একটা সিটি স্ক্যান আমরা করে দেখতে পারি, বা দ্যাট ইজ মাচ মোর সেন্সিটিভ দেন দ্য আরটিপিসিআর। আর যদি এমনি অ্যাসিম্পটোমেটিক থাকে তাহলে তো সিটি স্ক্যানের দরকার নেই, তাদের কিছুই করতে হবে না। স্যার আমরা এই কোভিড-19 পজিটিভ অনেক সময় দেখছি যে সিটি স্ক্যান, তারা ব্রেনের সিটি স্ক্যান করছে এবং এটিপিক্যাল নিউমোনিয়া পাওয়া যাচ্ছে, যেটা আসলে যখন চীনের ওয়ানে এটা প্রথম আসে ওরাও বুঝতে পারছিল না যে এটিপিক্যাল নিউমোনিয়া আসলে কারণটা কি। এই এটিপিক্যাল নিউমোনিয়া সম্বন্ধে স্যার যদি বলতেন, কোভিড-19 যারা পজিটিভ স্যার। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে রোগীর চাইতে এক্সরে খারাপ, রোগী অত খারাপ না, কিন্তু এক্সরেটা বেশি খারাপ বা সিটি স্ক্যানটা বেশি খারাপ। হ্যাঁ, আর রোগীর মধ্যে অত উপসর্গ দেখা যাচ্ছে না, কিন্তু এক্সরে করে দেখা গেল তার দুইটা লাংস সাদা হয়ে আছে। ওই থেকে আসলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো থাকে প্রথম দিকে। এই নিউমোনিয়াতে প্রথম দিকে জ্বর, শ্বাসকষ্ট, কাশি থাকে না, এবং রোগী বোঝেও না যে তার অক্সিজেন কমে যাচ্ছে। এটা একটা নতুন একটা টার্ম এখানে আসছে, হ্যাপি হাইপক্সিয়া। রোগী খুশি, রোগীর কোনো সমস্যা নাই, কিন্তু অক্সিজেন মাপ থেকে দেখা গেল 80%, 84% অক্সিজেন হয়ে স্যাচুরেশন বসে আছে। তো এইটাই হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। ওকে স্যার। স্যার এই যে এটিপিক্যাল নিউমোনিয়া বলছিলাম, এখানে আসলে ব্যাকটেরিয়া কি থাকে নাকি কোভিড এর সাথে কি ব্যাকটেরিয়ারও কোনো পাওয়া যায়, বিশেষ করে ক্লেবসিলা বা স্ট্রেপ্টোককাস এগুলো কি থাকে? আমরা আসলে কালচারে এরকম কিছু পাচ্ছি না, সত্যি কথা। বেশিরভাগ জায়গায় আমাদের যে কালচার হচ্ছে, কালচারে পাওয়া যাচ্ছে পরে, ক্লেবশিয়ালা, সিউডোমোনাস এগুলো পাওয়া যাচ্ছে পরে, যখন আপনার লং আইসিইউ স্টে হয়। হ্যাঁ, তখন নজরুলের বিষয় আসছে। আসলে প্রথম দিকেই যখন আমরা যদি কালচার করি স্পুটাম টুটাম, তখন আসলে কালচারে কিছুই আসছে না। সুতরাং ইটস মোস্ট লাইকলি দ্য পিকচার অফ কোভিড নিউমোনিয়া, যেটাকে আমরা বলি, এটারই পিকচারে এরকম বাইল্যাটারাল গ্রাউন্ডুলাস ওপেসিটি, গ্রাউন্ডুলাস ফাইব্রোসিস যেটা দেখা যায়, এবং ব্রঙ্কিওক্যাসের মতো ফিচার থাকে। ওকে স্যার। স্যার এই যে বলছিলেন স্যার, যাদের বিশেষ করে স্ট্রোক বা ইয়ের রিস্ক থাকে, সিওপিডি এবং এই নেফ্রোলজি, যারা কিডনি, যারা ক্রনিক রিনাল ফেলিওরের পেশেন্ট, তাদের ক্ষেত্রে ডায়ালাইসিসের ক্ষেত্রে যদি কোভিড পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে তারা ডায়ালাইসিস কিভাবে করতে পারে? যে সমস্ত ডায়ালাইসিস আগের মতোই চলবে, যে সমস্ত হাসপাতালে কোভিড রোগীর ডায়ালাইসিস করে, যেমন সরকারি 3-4টা হাসপাতালে করছে, কুর্মিটোলা, মুগদা জেনারেল, ঢাকা মেডিকেল, তারপর কুয়েট মুফতি, এরা করে ওখানে ডায়ালাইসিস, তখন ওখানে ডায়ালাইসিস করবে। আর যদি প্রাইভেট হাসপাতালগুলোতে কোভিড ডায়ালাইসিস ইউনিট থাকে, তাহলে সেখানে ডায়ালাইসিস চলতে থাকে। ডায়ালাইসিস তো কোনো মানা নাই, ডায়ালাইসিস চলতেই থাকবে। সেক্ষেত্রে গাইডলাইনটা কি কি হবে স্যার? মানে রেনাল ফেলিওর পেশেন্টের যে ওষুধগুলো চলছিল সেগুলো চলতে থাকবে? হ্যাঁ, ওষুধ তো চলবেই। ওষুধ কোনো এমনি কোনো ওষুধ বন্ধ হওয়ার আসলে কোনো কিছু নাই এখানে, সত্যি কথা। ওষুধ আপনার যা রেগুলার ওষুধ সেগুলো চলবে। তার সঙ্গে কোভিডের জন্য যদি আমরা কিছু স্টেরয়েড দিতে হয়, এক্সট্রা অ্যান্টিবায়োটিক দিতে হয়, বা আপনার ব্লাড থিনার দিতে হয়, সেগুলো আমাদের অ্যাড করতে হবে। স্যার এই যে আমরা ডেক্সামেথাসোনের কথা শুনছিলাম যে ডেক্সামেথাসোন কোভিড এর ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট করছে, আপনার এক্সপেরিয়েন্সটা কেমন স্যার ডেক্সামেথাসোনের ব্যাপারে? ডেক্সামেথাসোন হচ্ছে আসলে ইংল্যান্ডে যে অক্সফোর্ডে স্টাডিটা হয়েছিল, দ্যাট ওয়াজ ফর ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট ইন আইসিইউ। ওরা ওখানে 6 মিলিগ্রাম করে ডেক্সামেথাসোন ডেইলি দিয়ে দে হ্যাড কাট দ্য মর্টালিটি রেট অ্যারাউন্ড 30-34% মর্টালিটি রেট কমে গিয়েছিল। আমার আসলে আইসিইউতে অভিজ্ঞতা, আমাদের হাসপাতালে যেহেতু কোভিড আইসিইউ নাই, আমার নিজস্ব অত বড় অভিজ্ঞতা নাই ডেক্সামেথাসোনে। কিন্তু আমার যে সমস্ত রোগী খারাপ হয়েছে তাদেরকে বাংলাদেশে আমরা আসলে প্রথম থেকে সোলোমেড্রল ইউজ করতেছিলাম, মিথাইল প্রেডনিসোলোন। তো আমরা মিথাইল প্রেডনিসোলনে আমার রেজাল্ট ভালোই ছিল। আর ওরাডেক্সনে আমার সহযোগী যারা ইউজ করছেন ইউনাইটেড হাসপাতালে, যারা, আমি তো ভিজিটিং কনসালটেন্ট, ওখানে আমার সহযোগী যারা ইউজ করেন, তাদের কাছ থেকে আমি যেটুকু জানি, তারা বলেন মোটামুটি 50-50 তাদের কাছে রেজাল্ট। ওকে স্যার। স্যার আমিনুল ইসলাম কাজল একটু জানতে চাইছেন, স্যার প্রথমবার স্যাম্পল পজিটিভ হওয়ার কতদিন পরে নেগেটিভ হয়েছে কিনা পরীক্ষা করানো উচিত? সাধারণত এমনি যদি কারো স্যাম্পল না করেন, পরীক্ষা মানে আপনি কোনো ওষুধ না দেন, 10 দিন পরে সাধারণত নেগেটিভ চলে আসে। হ্যাঁ, তো বেশিরভাগই হচ্ছে আমরা ওয়েট করি 2 উইকস, 2 সপ্তাহ পরে, তাদের 14 দিন পরে আসলে টেস্ট করা উচিত। সবুজ মিয়া ধন্যবাদ জানিয়েছেন। আফরোজা সুলতানা, আমার আম্মা দেখছেন, ভেরি ভেরি গুড অ্যাডভাইস টপিকস। মোহাম্মদ মুতালেব, স্যার কোভিড-19 হলে স্ক্যাবো ডোজ তো আমরা এখন বলতে পারবো না। মাসুদ রানা, স্যার বাজারে স্ক্যাবো যদি না থাকতো, যেহেতু কোনো কোম্পানির এই ওষুধের সময় ছিল না, তাহলে আপনি আইভারমেকটিন দিয়ে ট্রিটমেন্ট করতেন। এই স্ক্যাবোর কারণে বাংলাদেশে করোনা রোগীর
মৃত্যুর হার কমেছে কিনা, এই ব্যাপারে স্যার আপনার অবজারভেশন জানতে চাচ্ছি। এটা বলা মুশকিল সত্যি কথা। এটা একটা যদি একটা আইভারমেকটিন ডাইরেক্টরি থাকতো, বা সবাই যদি জানাতো যে আমরা আইভারমেকটিন খেয়েছি, কে কে খেয়েছে, যদি রাইট ফেসবুকের ডাইরেক্টরি বা সরকারি ডাইরেক্টরি থাকতো যে আইভারমেকটিন কে কে খেয়েছে, তারা সবাই তাদের নাম পাঠিয়ে দিল, তাহলে আমরা জানতাম যে আইভারমেকটিন খেয়ে মৃত্যুর হার কমেছে কিনা। এখন তো আসলে আমার বলা মুশকিল রাইট কে খেয়েছে কে খায়নি। আফরোজা সুলতান ওয়াচিং ফ্রম উল্লাপাড়া সিরাজগঞ্জ, আব্দুর রব কাজল, ওয়ান্ডারফুল প্রোগ্রাম। স্যার যেটা জানতে চাচ্ছিলাম যে অনেকেরই অক্সিজেন স্যাচুরেশনটা ফল করে যায়, যারা একটু সিভিয়ার পর্যায়ের দিকে চলে যায়, এই ক্ষেত্রে অনেকে অক্সিমিটার বাসা রাখছে, পালস অক্সিমিটার। এই ক্ষেত্রে আপনার স্যার অনেকে পালস অক্সিমিটার বারবার দেখেও আবার অনেকে প্যানিক হয়ে যাচ্ছে, এই ব্যাপারে স্যার আপনার সতর্কতা বার্তা যদি একটু বলতেন। না, পালস অক্সিমিটার বাসায় রাখা অবশ্যই ভালো, কিন্তু কোভিড না হলে পালস অক্সিমিটারে পালস স্যাচুরেশন দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি কোভিড হয় তাহলে পালস অক্সিমিটার দিয়ে অবশ্যই দিনে 3-4 বার পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন দেখবেন। আর যদি দেখেন যে 93 নিচে নেমে যাচ্ছে, তখন অবশ্যই হাসপাতালের বা ডাক্তারের শরণাপন্ন, হাসপাতালে যেতেই হবে, তখন অক্সিজেন লাগবে। বাসায় বসে অক্সিজেন দিয়ে সময় নষ্ট করবেন না, তখন অবশ্যই হাসপাতালে যাবেন। 93 নিচে নামা মানে অক্সিজেন, এবং বাসায় অক্সিজেন সিলিন্ডার রেখে চিকিৎসা করবেন, এই হচ্ছে আমার কথা। আগে আগে হাসপাতালে যাবেন, তাহলে যদি একটা সুবিধা হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, খুবই ইম্পর্টেন্ট একটি কথা স্যার বলেছেন, যাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল 93 নিচে নেমে যাবে অবশ্যই কিন্তু তারা হসপিটালে যাবেন, তাদের কিন্তু অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন লাগতে পারে। অবশ্যই কিন্তু তারা বাসায় বসে সময় নষ্ট করবেন না, দ্রুত তারা হসপিটালে যাবেন। আব্দুর রৌফ কাজল ওয়ান্ডারফুল প্রোগ্রাম বলেছেন, আলফা ফারজানা দেখছেন, নাইস প্রোগ্রাম। স্যার যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই স্যার মাস্ক পরছে, বাট মাস্ক পরার যে মানে যে শিষ্টাচার বা কি ধরনের মাস্ক পরবে এই ব্যাপারে এবং কতদিন পর পর ওয়াশ করবে, এই ব্যাপারে স্যার যদি ছোট্ট করে একটু গাইডলাইন দিতেন স্যার। মাস্ক আসলে N95 পরে থাকা মুশকিল সত্যি কথা, আর N95 সবার পক্ষে জোগাড় করা কঠিন। আর N95 পরবে তারাই যারা কোভিড ইউনিটে কাজ করবে, তাদের জন্য। আর এমনি যখন আপনি বাইরে যাবেন, তখন অ্যাটলিস্ট নর্মাল সার্জিক্যাল মাস্ক, অ্যাটলিস্ট একটা সার্জিক্যাল মাস্ক বা তার উপর একটা কাপড়ের মাস্ক, দু পল্লা জিনিস লাগবেই। আপনি যদি এক পল্লা পরেন তাহলে একটু সম্ভাবনাটা বেশি আর কি, আপনার থেকে ছড়াবার সম্ভাবনাও বেশি, আর অন্য দিক থেকে আসার সম্ভাবনা বেশি। তো অ্যাটলিস্ট 2টা মাস্ক যদি পরেন তাহলে বেটার হয়। আর যদি কাপড়ের মাস্ক পরেন, ডেইলি অ্যাটলিস্ট আপনাকে সাবান দিয়ে ধুতেই হবে, যদি সাবান দিয়ে না ধুলে এটা হবে না। 7 লেয়ার বা কত লেয়ারের মাস্কগুলো বেশি ইফেক্টিভ, এটা কি? আমরা তো মিনিমাম 3 লেয়ার পড়তে বলি আর কি, 3 লেয়ার মাস্ক পড়তে বলি, দ্যাটস মাচ বেটার অ্যাটলিস্ট, কাজ করে। অনেকে স্যার সার্জিক্যাল মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, এই সার্জিক্যাল মাস্কটা আসলে কতটা ইফেক্টিভ এবং কতদিন সে ইউজ করতে পারবে? সার্জিক্যাল মাস্ক তো সাধারণত ডিসপোজেবল, প্রতিদিনে ফেলে দিতে হয়। আপনি যদি পরেন সার্জিক্যাল মাস্ক, আপনার যদি পাওয়া না যায়, তো অবশ্যই আপনি পরবেন, অ্যাটলিস্ট দুটো পরবেন, এবং 3 দিনের বেশি না পরে ভালো আমার মনে হয়। আসলে এফেক্টিভনেস এভাবে যাচাই করা হয়নি, কিন্তু বেস্ট হচ্ছে আসলে প্রতিদিন ফেলে দিয়ে নতুন করে পরে। এর বেটার হচ্ছে কাপড়ের দিয়ে মাস্ক, 3 পল্লা কাপড় দিয়ে 2টা মাস্ক বানিয়ে দুটো পরা, অ্যাটলিস্ট আপনার উইল বি মাচ মোর প্রোটেক্টেড। অথবা একটা সার্জিক্যাল মাস্ক, একটা কাপড়ের মাস্ক যেটা ধোয়া যায় সেটা পরবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যার, অধ্যাপক বিভাগীয় প্রধান, বাংলাদেশ মেডিকেল কলেজ মেডিসিন বিভাগ। স্যার বলছিলেন যে মাস্কের ব্যবহার যে শিষ্টাচার, N95 মাস্ক যারা শুধুমাত্র ফিজিশিয়ান যারা বা যারা কোভিড ইউনিটে কাজ করে শুধুমাত্র তারাই পরবেন, এবং আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভালো হচ্ছে কাপড়ের মাস্ক, যেটা আপনি ওয়াশ করতে পারবেন, যেটা রিউজেবল। এবং অনেকেই কিন্তু আমরা সার্জিক্যাল মাস্ক পরে থাকি, সার্জিক্যাল মাস্ক কিন্তু একবার ইউজ করলে এটা কিন্তু আসলে ইউজ না করাই ভালো, এটা আসলে ইফেক্টিভিটি আসলে ভালো না আর কি, অনেক জায়গা থেকে আমরা এটা শুনতে পেয়েছি। স্যার যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে কোভিড এর ক্ষেত্রে অনেকেই বাসায় বসে বসে বোরিং হয়ে যাচ্ছে, অনেকের মেন্টাল প্রবলেম যে আমার কি কোভিড হচ্ছে কিনা বা আমার কি কোভিড হবে কিনা, এই যে টেনশন একটা, বা বাসায় বসে বসে একা মানে একভাবে থাকছে, রেস্টলেস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে স্যার যদি একটু পরামর্শ দিতেন। তাদের অ্যাটলিস্ট প্রতিদিন ছাদে উঠে 30 মিনিট হাঁটা, এটা খুব জরুরি। ফিজিক্যাল ব্যায়াম করা জরুরি। তারা তো টিভি দেখতেই পারে, টিভি দেখবে, সবার সঙ্গে কথা বলছেন সারাক্ষণ, সবাই তো ফেসবুকে থাকে, ফোনে যোগাযোগ রাখছেন, বোর্ড হয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি বাইরে হাঁটতে যান, আপনি যদি মাস্ক পরে পার্কে হেঁটে আসেন, তাতে কোনো সমস্যা নেই। বাইরে হলে যে আপনার কোভিড হয়ে যাবে তা না। আপনি জনসমাগম যেখানে হয় সেই জায়গায় যাবেন না, বাসে উঠলেন না, বা হোটেল রেস্টুরেন্টে গেলেন না, আপনি রাস্তায় হাঁটতেই পারবেন মাস্ক পরে। আমার মনে হয় আসলে বোর্ড হওয়াটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আমি যদি বোর্ড হতে চাই, তো আমি এখনো নিজেও বোর্ড হতে পারি আপনার সঙ্গে কথা বলতে বলতে। কিন্তু আমার মনে হয় যে যেহেতু এটা অনেকদিন হয়েছে, এটা আরো অনেকদিন থাকবে। আমার
যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে একটু সক্রিয় হই, অ্যাক্টিভ হই, রোদে যাই, একটু ভিটামিন ডি তৈরি করি শরীরের মধ্যে, ফ্রেশ ফ্রুটস গুলো খেতে থাকি। এবং আমার মনে হয় আমাদের ছোটখাটো যে সমস্ত কাজগুলো যেখানে লোকজন নাই, যেখানে আমরা মানে কাজ কাজ না বলে বলি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, যেগুলোতে শরীরে নড়াচড়া হয়, মাসেল গুলো নড়াচড়া করে, রক্ত পরিসঞ্চালিত হয় পুরো শরীরে, সেই জিনিসগুলো একটু করি। আর যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে মনে আছে করা হয়নি, ছোটখাটো কাজগুলো, যেমন এই একটা গল্পের বই পড়া, ওই একটা গান শোনা, ওগুলো করে আসলে আমার মনে হয় সময়টা কাটানো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার কাজী মোর্শেদ সুমন জানতে চেয়েছেন, স্যার একই বাসায় যদি দুজন কোভিড পজিটিভ পেশেন্ট থাকে তাহলে দুজনকে কি একই সাথে রাখা যাবে? হ্যাঁ, যাবে, একসঙ্গে রাখা যাবে, অসুবিধা নেই। ওকে। কাজী মোর্শেদ সুমন আপনি জানতে পারলেন, যদি একই বাসায় দুজন কোভিড পেশেন্ট থাকে আপনি অবশ্যই একসাথে রাখতে পারবেন। মেহেদী হাসান ধন্যবাদ জানিয়েছেন, মোতালেব হোসেন ধন্যবাদ জানিয়েছেন, রায়হান সরকার ধন্যবাদ জানিয়েছেন। স্যার আপনি যেটা বললেন যে রোদে যাওয়া বা ইমিউনিটি বুস্ট আপ, আমরা জানি যে কোভিড-19 এ অনেকে ইমিউনিটি বুস্ট আপ নিয়ে কথা বলছে, যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ানোর জন্য আপনার সাজেশন যদি স্যার একটু দিতেন। ইমিউনিটি মানে বেসিক্যালি তো ইমিউনিটি তো পশ্চিমা দেশের ইমিউনিটি তো, যারা কোভিড আক্রান্ত হয় তাদের তো আর ইমিউনিটি কম ছিল না, তাদের সবার ইমিউনিটি ছিল। হ্যাঁ, কারণ তারা ভালো খাবার খায়, বরঞ্চ ইমিউনিটি আমাদের দেশে কম। তারপরেও কিছু কিছু জায়গায় কোভিড ভাইরাসের জন্য কিছু কিছু ভিটামিন কোভিড ভাইরাসকে বংশবৃদ্ধি করতে বা শরীরে ঢুকতে বাধা দেয়। তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন সি, একটা হচ্ছে জিঙ্ক, আর একটা হচ্ছে ভিটামিন ডি। এই তিনটা জিনিস খুব জরুরি আসলে। এই তিনটা জিনিস পশ্চিমা দেশেও বলতেছে, আমাদের দেশে সব বড় বড় প্রফেসররা যারা কোভিড ট্রিটমেন্ট করতেছেন তারাও বলতেছেন এই তিনটা জিনিস আসলে কিছুটা হলেও কোভিড রোগের মাত্রাটা কমায় দিবে বা কোভিড হওয়া থেকে বিরত রাখবে। সুতরাং ভিটামিন ডি সূর্যের আলোতে পাবেন, আর জিঙ্ক তো আপনার যদি ফ্রেশ ফ্রুটস খান আর রেড মিট খান তাহলে জিঙ্ক পাবেন, আর ভিটামিন সি তো ফ্রুটস থেকে আসবেই। এই কিছু জিনিস যদি অ্যাটলিস্ট করেন, রোদে যেতে হলে তো আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, সুতরাং দ্যাট উইল বুস্ট আপ দি ইমিউনিটি। ওকে স্যার। স্যার একটু ডোজটা যদি বলতেন, যে একজন অ্যাডাল্ট পারসন কি পরিমাণে জিঙ্ক বা কি পরিমাণে সিভিট খাবে, কারণ আমরা এটা অনেকভাবে পত্র পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি যে অনেকেই বক্সকে বক্স সিভিট বাসায় রেখে ফেলেছেন এবং অনেকে হাইপার অ্যাসিডিটিও সাফার করছেন। ডোজটা যদি স্যার একটু বলে দিতেন যে কি পরিমাণে খাবেন। আমাদের আচ্ছা, ভিটামিন সি যদি আপনি একটা মাল্টার জুস খান, দ্যাট শুড বি এনাফ। নরমালি 25 মিলিগ্রাম ভিটামিন সি ডেইলি লাগে। এখানে আমরা 250 মিলিগ্রামের ট্যাবলেট খেতে বলি একটা। জিঙ্ক নরমালি 20 মিলিগ্রাম খাওয়ার কথা, আমরা এখানে 50 মিলিগ্রাম খেতে বলি, 2.5 গুণ খেতে বলি। আর ভিটামিন ডি ওয়ান্স এ উইক 20,000 to 40,000 ইউনিটস ওয়ান্স এ উইক অনলি, উইথ ফুড, ভরা পেটে খাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যারের কাছ থেকে কোভিড-19 নিয়ে ভাবনা। আজকের প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই স্ক্যাবো আইভারমেকটিন 3, 6 এবং 12 মিলিগ্রাম ট্যাবলেট। স্যার যেটা আপনি একবার বলছিলেন যে 16টি দেশের ট্রায়াল হচ্ছে এই স্ক্যাবো নিয়ে, এই ট্রায়াল সম্বন্ধে স্যার ছোট করে যদি একটু বলতেন যে কোথায় কোথায় ট্রায়াল হচ্ছে এবং ট্রায়ালের রিপোর্টটা আমরা কবে নাগাদ পেতে পারি, বা বাংলাদেশে আমরা শুনেছিলাম পুলিশ হসপিটাল বা আইসিডির ভিতরে ট্রায়ালটা চলছে, এই ব্যাপারে স্যার যদি একটু বলতেন স্যার। আচ্ছা, বাংলাদেশে পুলিশ হাসপাতালে তো আসলে ট্রায়াল হয় নাই। ওরা আমি যখন মিডিয়াতে আসলাম তারপর তারা ওষুধ দিয়ে তারা ভালো ফল পেয়েছে। এমনি যে রিসার্চ, যেটা কন্ট্রোল র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হচ্ছে আইসিডিডিআরবিতে, আরেকটা হচ্ছে সাজেদা হাসপাতাল, যেটা আইডিসিআর এর সঙ্গে সাজেদা হাসপাতাল একটা ট্রায়াল করছে আইভারমেকটিন ডক্সিসাইক্লিনের। আমার ট্রায়ালটার পারমিশন আমি পেয়েছি, তো নেক্সট উইক থেকে আমি শুরু করবো ট্রায়াল। এইটা বাংলাদেশে 3টা ট্রায়াল। আর এছাড়া এর আরেকটা ট্রায়াল করেছিল ওরা, that was hydroxychloroquine and azithromycin versus doxycycline and ivermectin, সেটা করেছিল কক্সবাজারে, উখিয়াতে। এটা একটা চাইনিজ ইউনিভার্সিটির সঙ্গে ট্রায়াল, 1 মাসের একটা করে, ওরা ওখানে ভালো ফল পেয়েছে। সিএমএইচ এ তারা একটা ট্রায়াল করেছিল আইভারমেকটিন ডক্সিসাইক্লিন আর azithromycin হাইড্রোক্সিক্লোরোকুইন, ওখানেও তারা আইভারমেকটিন হাইড্রোক্সিসাইক্লিনের রেজাল্ট ভালো পেয়েছে। আর এমনি জনস হপকিন্সে হচ্ছে আমেরিকাতে ট্রায়াল। এছাড়া বলিভিয়া, তারপর ইজিপ্ট, পেরুতে হচ্ছে, তারপর হচ্ছে আপনার বলে অস্ট্রেলিয়াতে শুরু করতে যাচ্ছে তারা প্রোফাইল্যাকটিক ট্রায়াল, প্রোফাইল্যাক্সিসের জন্য নার্সিং হোমে। আর এছাড়া হচ্ছে আপনার ইন্ডিয়াতে ট্রায়াল চলছে, আর আমাদের দেশে তো হচ্ছে। স্যার যদি এখন কেউ কোভিড পজিটিভ হয়, মাইল্ড কেস থাকে, তাহলে তারা স্ক্যাবো তো খেতে পারবে, এই ব্যাপারে তো কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই স্যার? না, স্ক্যাবো খেতে পারে না তারা। এখন পর্যন্ত সরকারের কোনো গাইডলাইন নেই। তারা যদি স্ক্যাবো খায় তাহলে কোনো ট্রায়ালের অন্তর্ভুক্ত হয়ে খাবে, নিজে নিজে খাবে না।
অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং ট্রায়ালের অনুযায়ী খেতে হবে। স্যার আরো কিছু কোশ্চেন আছে। মোহাম্মদ ফিরোজ রহমান বলেছেন, এই করোনার মধ্যে শুধু গলা ব্যথা হলেই কি চিকিৎসা নেওয়া যেতে পারে? শুধু গলা ব্যথা হলে আপনি চিকিৎসা মানে করোনার চিকিৎসা জি স্যার। আপনি তারপর টেস্ট না করে বুঝবেন কেমন আপনার করোনা হয়েছে? আপনি একটু টেস্ট ফার্স্ট। আর শুধু গলা ব্যথা হলে আপনি আগে অ্যান্টিহিস্টামিন খান, গার্গেল করেন, ভিটামিন সি খান, অথবা লাগলে প্যারাসিটামল খান, 2 দিন দেখেন, সঙ্গে সঙ্গে আপনি কেন করোনার ওষুধ খাবেন? জি স্যার। কাজী মোহাম্মদ মোর্শেদ সুমন আরেকটি কোশ্চেন করেছেন, স্যার আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের কোভিড পজিটিভ হওয়ার রেটটা অনেকটা কম রেদার দ্যান অ্যাডাল্ট, এর কারণটা স্যার জানতে চেয়েছেন। এটার কারণ আসলে অনেকে অনেক কিছু বলে পুরো পৃথিবীতে। যেমন একটা বলে বাচ্চাদের ছোটবেলায় যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেটার একটা কারণ হতে পারে, যে মামস মিজেলস রুবেলার ভ্যাকসিন পায় সেজন্য সেই অ্যান্টিবডিগুলো কাজ করে। আর 2 নম্বর বলছে যে বাচ্চাদের কি বলে ভাইরাস ক্লিয়ার করার যে টি সেল, সেটা থাইমাস নামে একটা গ্ল্যান্ড থাকে, সেই থাইমাস গ্ল্যান্ডটা যেহেতু অ্যাট্রফিক, বড়দের অ্যাট্রফি করে যায়, থাইমাস গ্ল্যান্ড থেকে টি সেল আসে, টি সেল ভাইরাসগুলোকে তাড়াতাড়ি মেরে ফেলে। আসলে আমরা নিজেরাও জানি না আসলে কেন বাচ্চাদের কম হয়, তো হতে পারে কিন্তু এই কয়েকটা কারণ আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। শামীম হোসেন বলেছেন, স্ক্যাবো ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ প্রোডাক্ট, মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইস। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যারের কাছ থেকে কোভিড-19 নিয়ে ভাবনা। আমরা অনেকগুলো ইনফরমেশন স্যারের কাছ থেকে জানতে পেরেছি। স্যারকে এই জন্য ফিজিশিয়ান টোনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যারের কাছে কোভিড-19 নিয়ে ভাবনা। আজকের প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই স্ক্যাবো আইভারমেকটিন 3, 6 and 12 মিলিগ্রাম ট্যাবলেট। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। স্যার আপনার কাছ থেকে আজকের প্রোগ্রামের কেমন লাগলো এবং আজকের প্রোগ্রামের দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু অ্যাওয়ারনেস এর ব্যাপারে যদি আজকে একটু বলতেন। আপনাদের ডেল্টা ফার্মাসিউটিক্যালকে অনেক ধন্যবাদ। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আসার জন্য। আমি কয়েকটা কথা বলি। একটা কথা হচ্ছে কোভিড এখনো যায়নি, কোভিড আরো হয়তো কিছুদিন থাকবে। আমাদের আসলে এখন আমাদের সেফ গার্ডটা ছেড়ে দিলে হবে না, আমাদের সাবধান থাকতেই হবে। আমাদের মাস্ক পরা উচিত, আমাদের এখনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, এখনো সুযোগ পেলেই হাতটা ধুয়ে নেওয়া উচিত, যে কোনো সময় কোনো কিছু ধরে হাত মুখে দেওয়া বা চোখ কচলানো উচিত না, বা নাকে হাত দেওয়া উচিত না, এই জিনিসগুলো মানা। এবং সার্জিক্যাল মাস্ক যেগুলো আমরা পরি সেগুলো ফেলে দেওয়ার আগে এগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এই জিনিসগুলো একটু যদি আমরা সবাই করি, নাহলে এগুলোকে আবার ওষুধ ছড়াবে, এগুলোকে আবার রিউজ করবে কিছু কিছু লোক। এই জিনিসগুলো একটু মাথায় রাখি। আর আমরা যারা ব্যাংকে কাজ করি তারা একটু সাবধানে করি। আর যদি কাশি আসে, অন্য জায়গায় কাশি, মানুষের মুখের উপর না কাশি। কিছু কিছু জিনিস আমাদের নিজস্ব কিছু বোধ শক্তি থাকা দরকার আসলে, যে আমরা যে আর আমার হয়েছে বলে আরেকজনের হোক এই ভাবনাটা যেন না থাকে মাথার মধ্যে। আমাদের সবার একটু সচেতনতা আস্তে আস্তে ওষুধটাকে কমাই দিবে। ওষুধ সংক্রমণ কমে গেলে আস্তে আস্তে আমাদের দেশেও আস্তে আস্তে কোভিড নাই হয়ে যাবে। এটা একটু সময় দিতে হবে, সবাইকে একটু সচেতন হতে হবে এবং একটু সাবধানতা আমার মনে সবার থেকে আমি আশা করি সবাই এই সাবধানতার অবলম্বন করবে। আপনাদের অনেক ধন্যবাদ আজকে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যারের কাছ থেকে কোভিড-19 নিয়ে ভাবনা। স্যার এত সুন্দরভাবে আমাদের কাছে বললেন, সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় দর্শক, যারা আপনারা এখন পর্যন্ত সুস্থ আছেন তারা খুব সাবধানে থাকতে হবে, বিকজ স্যার যেটা বললেন শিষ্টাচার কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। গভর্নমেন্ট প্রদত্ত যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে। আমাদেরকে বাইরে গেলে বা জনসমাগম যেখানে হয় সেখানে গেলে অবশ্যই আমাদেরকে মাস্ক পরতে হবে। আমরা বাইরে থেকে বাসায় আসলে অবশ্যই আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হবে 20 সেকেন্ড, এবং অবশ্যই অ্যালকোহল বেস স্যানিটাইজার যেগুলো আছে সেই স্যানিটাইজার অবশ্যই অরিজিনাল যে স্যানিটাইজার সেগুলো আমাদেরকে দিতে হবে। স্যানিটাইজার ইউজ করার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, বিকজ এখানে কিন্তু অনেক সময় ফ্লেম হতে পারে, বার্ন হতে পারে, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে স্যানিটাইজার ইউজ করার ব্যাপারে। এবং অবশ্যই আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, এবং কোনো ধরনের অসুস্থতা হলে অবশ্যই যদি কোনো সিমটম থাকে অবশ্যই আপনাকে রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিতে হবে। এখন অনেক স্যাররাই টেলিমেডিসিনের সেবা দিচ্ছেন, অনেক হসপিটাল, মেডিকেল কলেজ, ক্লিনিকে আমরা সেবাগুলো পাচ্ছি। এবং অবশ্যই ডেল্টা ফার্মা যে উদ্যোগ নিয়েছে স্ক্যাবো আইভারমেকটিন এই প্যান্ডেমিক কেসেও তারা যে অবদান রেখেছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে, এই জন্য ডেল্টা ফার্মা লিমিটেডকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। স্ক্যাবো নিয়ে তারা সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং বিভিন্ন ধরনের যে ট্রায়ালগুলো হচ্ছে সেই ট্রায়ালে তারা পৃষ্ঠপোষকতা করবে বলে আমরা আশা করছি। অধ্যাপক ডাক্তার তারিক আলম স্যার, আপনাকে ফিজিশিয়ান টোনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, যে আপনার ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন, সাধারণ মানুষকে অ্যাওয়্যার করলেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিশিয়ান টোনের সাথে থাকবেন। আমরা আপনাকে ভবিষ্যতে আবারও স্মরণ করবো স্যার, অবশ্যই আপনি আমাদের ডাকে সাড়া দিবেন এই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সাবধানে রাখুক, সুস্থ রাখুক, এই কথা বলে শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার এস.এম. ইমতিয়াজুর রহমান, ফিজিশিয়ান টোন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ।